আজ আপনাদের সামনে আমি যেটা দেখাবো সেটি হচ্ছে বারাকপুরের ৮টি দর্শনীয় স্থান। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে ব্যারাকপুর রেল স্টেশনের বাইরের চত্বর। হ্যাঁ বন্ধু, আমরা এসেছি ব্যারাকপুর। আজকে দেখাবো ব্যারাকপুর ভ্রমণ। প্রথমে আমরা যেটা করলাম, কলকাতা বাড়ি থেকে খুব সকাল সকাল বেরিয়ে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা রেল স্টেশন। হ্যাঁ বন্ধু, আমরা শিয়ালদা রেল স্টেশন আমরা যেটা টার্গেট করে বাড়ি থেকে বেরিয়েছি সেটা হচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট লোকাল একটা ধরবো বলে, যেটি 6:20 শিয়ালদা ছেড়ে রানাঘাটের দিকে রওনা দেবে। যথারীতি আমরা টিকিট কেটে আমরা ট্রেনে বসে পড়লাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। আমরা যথারীতি 6:20 ট্রেন ছেড়ে দিলেও দেখতে পাচ্ছেন রেল স্টেশন প্ল্যাটফর্মের ঘড়ি এখন বাজে 6:21। তো ট্রেন ছেড়ে দিয়ে প্ল্যাটফর্মের বাইরের দিকে ট্রেন রওনা দিয়েছে। আমরা ট্রেনে উঠে বসেছি। ট্রেন মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছেন, হাতে গোনা কয়েকজন মানুষ বসে আছেন। তো আমরা যথারীতি শিয়ালদা থেকে ট্রেনে বসেছি, আমার মিসেস বসে আছে। আমি ট্রেনের ভেতর থেকে শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরেটা, অর্থাৎ ট্রেন যে ছেড়ে দিয়েছে সেই বাইরের অংশটা আমি খানিকটা ভিডিওগ্রাফি করার চেষ্টা করছি। বলে নেওয়া ভালো, শিয়ালদা থেকে বারাকপুর 22 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 33 মিনিট। শিয়ালদা থেকে বারাকপুর পর্যন্ত মাঝে রেল স্টেশন পড়বে 7টা। আমরা ট্রেনে উঠেছি, ট্রেন শিয়ালদা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এরপরের যে রেল স্টেশনগুলো আমি দেখাচ্ছি না, সরাসরি পৌঁছে যাব একেবারে বারাকপুর। আমরা যথারীতি যথাসময়ে ট্রেন 6:53 ব্যারাকপুর ঢুকে গেল। আমরা ধীরে ধীরে এবারে নামার চেষ্টা করছি। ট্রেন মোটামুটি বারাকপুর পৌঁছে গেল। যাই হোক বন্ধু, এই হচ্ছে বারাকপুর রেল স্টেশন। আমরা নেমে পড়লাম। ট্রেন ছেড়ে চলে যাচ্ছে রানাঘাটের দিকে। বারাকপুর রেল স্টেশন থেকে আমরা বাইরে বেরোনোর চেষ্টা করছি। এর মাঝে ভেতরের অংশের ছবি খানিকটা তুললাম। আমরা বেরিয়ে এলাম বাইরে। এই দেখুন, এটা হচ্ছে বারাকপুর রেল স্টেশনের বাইরের অংশ। মিসেস দাঁড়িয়ে আছে। এখান থেকে একটা অটো রিজার্ভ করে আমরা বারাকপুরের কয়েকটা জায়গা ভ্রমণ করব। সুপ্রভাত বন্ধুরা, আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে এই বারাকপুর ভ্রমণ। হ্যাঁ বন্ধু, এই বারাকপুরে আজ আমরা এসেছি, আমি এবং আমার মিসেস। আমরা দুজনে এই বারাকপুরে 8 জায়গা পরিদর্শন করব এবং ভিডিওগ্রাফি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা ব্যারাকপুর স্টেশন থেকে অটোয় করে এই যে সামনে দেখতে পাচ্ছেন যে বোর্ডটি তীর চিহ্ন দেওয়া আছে গান্ধীঘাট, এই ডান দিকের গলিটা চলে গেল গান্ধীঘাট। এই রাস্তাটা হচ্ছে বিটি রোড। আমরা রাস্তাটা পার হলাম, সামনে দেখতে পাচ্ছি গোপাল মেডিকেল হল। এই হচ্ছে বিটি রোড। এই শ্যামবাজার থেকে এটি আসছে, এই ব্যারাকপুর চলে গেল। এই বাঁ দিকে গোপাল মেডিকেল হল, আর ঠিক তার উল্টো দিকে দেখতে পাচ্ছি একটা গভর্নমেন্ট হাই স্কুল। এই দুটোর ঠিক মাঝ বরাবর একটা পশ্চিম দিকে রাস্তা ঢুকে গেছে। এই রাস্তা দিয়েই যেতে হবে। প্রথমে পড়বে বারাকপুর জগন্নাথ মন্দির, তারপরে অন্নপূর্ণার মন্দির। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম বারাকপুর জগন্নাথ মন্দির। প্রথমে আপনাদেরকে এই জগন্নাথ মন্দিরের দর্শন করাবার আমি চেষ্টা করছি। প্রথমেই আমার মিসেসকে সামনে রেখে সামনের গেটের একটা ছবি তোলার আমি চেষ্টা করছি। এরপরে আমি ভেতরে যাব এবং সম্পূর্ণটা আপনাদের সামনে দেখাবো। একটু বলে নিই বন্ধুরা, এই বারাকপুর জগন্নাথ মন্দিরের যে ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে আমার ইউটিউব চ্যানেলে এটা আলাদাভাবে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। আমি শর্টকাটে এই মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শর্টকাট কথার অর্থ এটাই যে আমি যেহেতু প্রায় এই বারাকপুর ভ্রমণ করব এবং 8খানা দ্রষ্টব্য
বা দর্শনীয় স্থান দেখাবো, তাই আমি আপনাদের সামনে এগুলো একটু একটু করে দেখাতে চাইছি। আমার ভিডিও দেখতে গেলে এই বারাকপুরের 8খানা ভিডিও আলাদা আলাদা করে দেওয়া আছে, আপনারা সেখানে চেক করে পুরো বারাকপুরের ছবি বা ভিডিওগ্রাফি দেখে নেবেন। এই হচ্ছে বারাকপুরের জগন্নাথ মন্দিরের বিগ্রহের ছবি আপনাদের সামনে। এখানকার পুরোহিত মশাই দেখতে পাচ্ছি একটা আরতি করছেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সামনে আমি এই ছবিটা খানিকটা হলেও তুলে ধরার চেষ্টা করছি। আমি এখানকার পুরোহিতের সাথে কথা বলে জানতে পারলাম এখানেও ভোগ প্রসাদ পাওয়ার জন্য ব্যবস্থা আছে, মূল্য 100 টাকা। আপনারা দেখছেন এই বারাকপুর জগন্নাথ মন্দিরের আশপাশের যেসব মডেল বা অন্যান্য ঠাকুর দেবতা প্রতিষ্ঠিত করা আছে সেগুলো আমি একটু দেখাবার আপনাদের সামনে চেষ্টা করছি। এতক্ষণ আপনাদের সামনে দেখালাম বারাকপুরের জগন্নাথ মন্দির। এইবারে চলুন এখান থেকে আমরা যাব বারাকপুরের অন্নপূর্ণা মন্দির। হ্যাঁ বন্ধু, সেখানেই আমরা যাব এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব। বারাকপুর জগন্নাথ মন্দির থেকে আমরা পৌঁছে গেলাম এই বারাকপুর অন্নপূর্ণা দেবীর মন্দিরে। শিয়ালদা থেকে 6টা 20 রানাঘাট লোকাল ধরে আমরা নামলাম ব্যারাকপুরে। গান্ধী মোড় থেকে এটা 1 কিলোমিটার রাস্তা হবে। এই যে যেখানে এসেছি অন্নপূর্ণা মন্দির, এই মন্দির ওখান থেকে 10 টাকা দিয়ে অটোতেও আসা যায়, পায়ে হেঁটেও আসা যায়। এই অন্নপূর্ণা মন্দিরের এই মেন গেট, আমরা ভেতরে ঢুকবো। এখানকার নিয়ম নীতি, এখানকার পরিবেশ পরিচিতি কি আছে আমরা ভেতরে ঢুকে তারপরে আপনাদের সামনে আমি সব কিছু প্রদান করব। তার আগে আমি আরেকবার এই মন্দিরের যে বাইরের যে পজিশনটা আমি একটু দেখাবার চেষ্টা করছি। আমরা ধীরে ধীরে এরপরে ভেতরে ঢুকব। দেখুন মন্দিরের নাম লেখা আছে শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দির। ডেট লেখা আছে 12/4/1875 সাল। হ্যাঁ বন্ধু, এই মন্দিরের বয়স যা সেটা এখানে উল্লেখ করা আছে। আপনারা দেখছেন বারাকপুরের অন্নপূর্ণা মন্দির। হ্যাঁ বন্ধু, আমি প্রথমে ঢুকেছি এবং এখানকার যে মন্দির কর্তৃপক্ষ তার সাথে আমি কথা বলে আমি বোঝার চেষ্টা করলাম যে এখানে কোনো ফটোগ্রাফি করা যায় কি না। তো আমাকে বলল বাইরে থেকে ছবি তুলুন, ওই বিগ্রহর সামনে গিয়ে বা ওই বিগ্রহ ছবি তুলবেন না। তো যাই হোক, পরবর্তীকালে আমি সেটাও পারমিশন নিয়েছি এবং মোটামুটি আমি চেষ্টা করছি, আমাকে পারমিশন দিয়েছেন এখানকার ছবি তোলা। আমি চেষ্টা করছি এখানকার বাইরে এবং ভেতরের ছবি তুলছি, আপনারা দেখুন। এরপরে আমরা অন্য এক জায়গায় বেরিয়ে যাব, সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরব। চলো এখান থেকে আমরা এই নাট মন্দিরে এলাম। আমি নাট মন্দিরের ভেতরের ছবিটা দেখাবার চেষ্টা করছি আমার ক্যামেরার সাহায্যে, একটু ঘুরিয়ে ফিরিয়ে। দেখুন খুব সুন্দর থাম্বাগুলো, প্রচুর অনেক থাম্বা, কি আর গুনবো, দেখতেই পাচ্ছেন প্রচুর থাম্বা, গোল গোল থাম্বা, সুন্দর সুদৃশ্য। এ এক আলাদা গঠনশৈলী, খুব ভালো। লাল হলুদ ক্রিম এই রঙের সংমিশ্রণে এই নাট মন্দির দেখতে পাচ্ছি। নাট মন্দিরের ভেতর থেকে মন্দিরের একেবারে যে গর্ভগৃহ সেটাও দেখা যাচ্ছে। তো যাই হোক, এই আমরা ধীরে ধীরে একটু দেখাবার চেষ্টা করছি। এটা হচ্ছে মেন মন্দির। দেখুন একেবারে মনে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই এই মন্দিরটা তৈরি করা। হ্যাঁ, এখানকার পুরোহিত বা মানুষজন যেটা বলছেন। আমরা এসেছি দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির, যেটা মানুষ বলে থাকে অন্নপূর্ণা মন্দির। হ্যাঁ বন্ধু, আপনারা দেখুন আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে নাট মন্দির আছে, দেখুন এদিকে 3টে এদিকে 3টে। হ্যাঁ, এই 3টে 6টা নাট মন্দির এখানে তৈরি করা আছে। দক্ষিণেশ্বরে যেটা আছে 6টা 12টা,
হয়তো এখানে জায়গার খানিকটা অভাব, তাই তিনটে ছটা এখানে মন্দির করা আছে। তবে এটাকে নাট মন্দির না বলেও শিব মন্দিরও বলা যায়। তো যাই হোক, আমি ক্যামেরাটা আবার একটু গোল করে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। দেখুন আমার পেছনে যে মন্দিরটা, একেবারে মনে হচ্ছে দক্ষিণেশ্বরের আদলেই এই মন্দির তৈরি। আর একটু বলে নেওয়া ভালো বন্ধুরা, আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই বারাকপুরের, আমি আপনাদের সামনে প্রায় 8টা দর্শনীয় স্থান আপনাদের সামনে আমি তুলে ধরবো। তাই সবটা হয়তো পুরোপুরিভাবে এই ভিডিওতে দেখাতে পারবো না। আপনাদের কাছে অনুরোধ, আমার কাছে এই বারাকপুরের এই অন্নপূর্ণা মন্দিরের ফুল ভিডিওটি আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে ক্লিক করে এই মন্দির পুরোটা দেখে নেবেন, এটা আমার অনুরোধ রইল। চলুন আপনাদের সামনে আমি এখন এখানকার মা অন্নপূর্ণা দেবীর মন্দির বিগ্রহ দর্শন করিয়ে দিই। হ্যাঁ বন্ধু, আপনারা দেখুন, অনেক অনুনয় বিনয় করার পরে আমাকে ছবি তুলতে বলেছেন এবং সেই বিগ্রহ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এতক্ষণ আপনারা দেখলেন বারাকপুরের অন্নপূর্ণা দেবীর মন্দির। আপনারা এবারে দেখুন এই ব্যারাকপুরে রানী রাসমণি ঘাট। ঠিক এই মন্দিরের অদূরেই হচ্ছে রানী রাসমণি ঘাট। আমি এখন সেটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুগলি নদী বা ভাগীরথী নদী বলেও খ্যাত। তবে এর একটা ভৌগোলিক অবস্থান আছে। এই যে নদী যেটা দেখাচ্ছে আর কি, এর অপর প্রান্তে এটা হচ্ছে শ্রীরামপুর। ঠিক সামনের থেকে বাঁ দিক ঘেঁষে হচ্ছে রিসরা, আর ডান দিকে ঘেঁষে হচ্ছে শেওড়াফুলি। হ্যাঁ, এই সেই হুগলি নদী বা ভাগীরথী নদী। আমি যেখানে এসেছি এটি হচ্ছে রানী রাসমণি ঘাট। আমি একটু চেষ্টা করলাম এবং মিসেসকে বললাম একটু দাঁড়াও, এই ঘাটের ছবি আমি একটু তুলে রাখার চেষ্টা করি। চলুন এবারে আমরা গান্ধী ঘাটের দিকে যাই। রাসমণি ঘাট থেকে আমরা পৌঁছে গেলাম লাটবাগান মোড়। এই একটা মোড়ের মাথা দেখুন, এই একটা করা আছে মাঝখানে, লাটবাগান মোড় বলছে এটাকে। বাঁ দিকে যদি যাওয়া যায় অন্নপূর্ণা মন্দির, দেখুন এই যে লেখা আছে অন্নপূর্ণা, অর্থাৎ যে অন্নপূর্ণা মন্দির আমরা দেখে এলাম। লেখাগুলো একটু দেখে নিন। এই চলে গেল, এখান থেকে দেখা যাচ্ছে অন্নপূর্ণা মন্দিরের পাঁচিরটা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই চলে যাচ্ছে গান্ধীঘাট। এটা একটা 3 মাথার মোড়। এটা ইংরেজদের আমলের একটা মডেল মতন মাঝখানে করা আছে দেখতে পাচ্ছি। এর অদূরেই হচ্ছে গান্ধীঘাট। আমরা পৌঁছে গেলাম গান্ধীঘাট, অর্থাৎ গান্ধীঘাট যেটা, তার মানে রাস্তার উপরে যে একটা তোরণ ছিল আগে, সেটা ভেঙে দিয়েছে। এখন দেখতে পাচ্ছি নতুন করে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। গান্ধীঘাট, এখানে তো দেখতে পাচ্ছি একটা গেট তৈরি হচ্ছে নতুন করে। এটা ভেঙে চুরে সব রেখে দিয়েছে দেখতে পাচ্ছি। এই একটা এন্ট্রান্স, তবে কাজ হচ্ছে তাই যেখানে সেখানে পাথর ঢালা, বালি ঢালা, অপরিষ্কার একটা জায়গা এখন মনে হচ্ছে। তবে চারিদিকে দেখতে পাচ্ছি গাছগাছালি, সামনে একটা তোরণ দেখা যাচ্ছে। সম্ভবত এটাই এই গান্ধীঘাট যেটা আমরা বলে থাকি, ব্যারাকপুরের গান্ধীঘাট। তো সামনে সেটাই দেখতে পাচ্ছি। গান্ধীঘাট ঢুকতে দেখতে পাচ্ছি একটা বিশাল বাগান, গাছগাছালি। বাঁ দিকটা, ডান দিকটাও তো দেখছি প্রচুর গাছগাছালি, তবে অগুছানো, সাজানো বলতে কিছু নেই। তবে বুঝতে অসুবিধা হচ্ছে না, সামনে পুরনো তোরণটা ভেঙে দিয়ে এখন নতুন করে কোনো একটা তোরণ তৈরি হচ্ছে। তাই রাস্তাঘাট কাদা, মাটি, জল সব মিলেমিশে একাকার। যাই হোক, চলতে চলতে আমরা এই গান্ধীঘাট যে প্রাঙ্গণ, আমরা সেখানে পৌঁছে গেছি। আমি চেষ্টা করি একটু ছবি টবি তুলতে এবং এই চারপাশটা নিশ্চয়ই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি যতটা পারব। প্রথমেই আমি যেটা চেষ্টা করছি,
আমার ক্যামেরাটা এই প্রাঙ্গণ থেকে আমি ঘুরিয়ে এর আশপাশের যে দৃশ্য সেগুলো আমি একটু দেখাবার প্রথমেই চেষ্টা করছি। আপনারা দেখুন, জায়গাটা নিঃসন্দেহে অতি সুন্দর, একেবারে ভাগীরথী নদীর তীরে। এই হচ্ছে গান্ধীঘাটের গঙ্গা, যেটাকে বলা হয় হুগলি নদী বা ভাগীরথী নদী। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে স্মৃতিসৌধ। মহাত্মা গান্ধী এখানে এসেছিলেন, এর একটা ইতিহাস আছে বই কি, সবটাই আমি বলবো। এটা ফলক কি লেখা আছে দেখি। গান্ধীঘাট ভারতের প্রধানমন্ত্রী মহামান্য পণ্ডিত জওহরলাল নেহেরু কর্তৃক এই ঘাট প্রতিষ্ঠিত হইল। ফলকে লেখা আছে, দেখতে পাচ্ছি 2রা মাঘ 1355, 15ই জানুয়ারি 1949 সাল। বন্ধুদের উদ্দেশ্যে আমি একটু বলি, আপনি দেখতে পাচ্ছেন এখানে মিসেস দাঁড়িয়ে আছে এবং পাশে দুজন সিকিউরিটি এখানে বসে আছেন। ওনার সাথে কথা বললাম যে ভাই এখানে ছবি টবি তুলতে কোনো বাধা নিষেধ নেই তো? উনি বললেন যে না, বাধা নিষেধ আছে, তবে আপনারা সাবধানে তুলুন, তুলে তো খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান। তো যাই হোক, সেটা আমি তাদের কথা মান্যতা দিয়ে আমি যতটুকু তাড়াতাড়ি পারছি আমি একটু ভিডিও শ্যুট করে এখান থেকে নিশ্চয়ই আমি বেরিয়ে যাব। এই দেখুন, এই হচ্ছে ভাগীরথী নদী, তার এই হচ্ছে ঘাট। মানে ঘাট বলতে গেলে মানে আমরা স্নান করা বা পুকুর ঘাট, সেই ভাষাটা তো সেখান থেকে এসেছে। তো এখানেও সেই ঘাট আছে স্নান করা, কিন্তু এখানে কাউকে স্নান করতে দেয় না। দুদিকে দাঁড়াবার খুব ভালো ব্যবস্থা, প্ল্যাটফর্ম তৈরি করা আছে। দেখুন আমার সামনে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই উপভোগ করা যায়। আমার মিসেস সামনে দাঁড়িয়ে আছে, ও একটু ঘোরাফেরা করছে, আমিও ঘোরাফেরা করলাম এবং এখানকার যে পরিবেশ পরিচিতি সেটা আপনাদের সামনে আমি ভিডিওগ্রাফি করে তুলে রাখার চেষ্টা করলাম। এই হচ্ছে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধ বা গান্ধী ঘাট বলে খ্যাত বা পরিচিত। এখানে খুব ভালো ব্যবস্থা আছে। এখানে ওয়াশরুম, বাথরুম যেটা বলে থাকি, মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদা আলাদা করা আছে এবং এখানে পানীয় জলের ব্যবস্থাও করা আছে। খুব সুন্দর, এর মানে কি বলবো, চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে আসলে যেন মনে হচ্ছে বেশ খানিকক্ষণ আমি এখান থেকে কাটিয়ে যাই, বেশ ভালো লাগছে। দেখুন, আমি একটু ক্যামেরাটা আরেকবার ঘুরিয়ে আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। এতক্ষণ আপনাদের সামনে গান্ধীঘাট দেখালাম, চেষ্টা করলাম ভিডিওগ্রাফি করে আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি ভালো লেগেছে। যাই হোক, আমরা এখান থেকে এরপর বেরিয়ে যাচ্ছি মঙ্গল পাণ্ডে পার্কের উদ্দেশ্যে। আমরা মঙ্গল পাণ্ডে পার্ক পৌঁছে গেলাম। সামনে দেখতে পাচ্ছেন বোর্ড, সামনে গেট, দুটো টিকিট কাটলাম। টিকিটের মূল্য হচ্ছে প্রতিজন 50 টাকা করে। এরপর আমরা ভেতরে ঢুকে পড়লাম। দেখুন, এই হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্কের এরিয়া। এখানে দেখতে পাচ্ছি প্রচুর গাছগাছালি, সামনে হুগলি নদী বা ভাগীরথী নদী, গঙ্গার ঘাট। এটা হচ্ছে মঙ্গল পাণ্ডে ঘাট। ঘাটের পাশে একটা দেখতে পাচ্ছি শিব মন্দির, ভাগীরথী নদী। ওই পাড়টা হচ্ছে শ্রীরামপুর। এটা একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। কথা বলে জানতে পারলাম এখানে একটু পরেই সব খাবার দাবার যে যেমন খেতে চাই সব এখানেই পাওয়া যায়। ওই রেস্টুরেন্টের পাশেই এই পার্কে ঢোকার একটা গেট আছে। আমরা ভেতরে ঢুকে দেখি এখানে কি কি দেখার আছে। ইনি হচ্ছেন মঙ্গল পাণ্ডে, ওনার একটা আবক্ষ মূর্তি এখানে রাখা আছে দেখতে পাচ্ছি। কিছু লেখা টেখা এখানে আছে। যাই হোক, আপনারা পজ করে দেখে নেবেন। ইনি হচ্ছেন মঙ্গল পাণ্ডে। ভালো সবুজ গাছগাছালি ভর্তি, বিভিন্ন ধরনের গাছ, নাম না জানা। তো যাই হোক, তো এখানে তো অক্সিজেন আছে, আর কিছু থাক আর না থাক। তো আজকে একটু আবহাওয়াটাও ভালো। এই দেখুন গঙ্গা সাইড, যাতে জিরাফ দেখতে পাচ্ছি। যাও তুমি সামনে গিয়ে দাঁড়াও জিরাফের সামনে,
একটু ছবি তুলে রাখি। গিন্নি দাঁড়িয়ে গেল, ছবি তুললাম। হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্ক, তবে 50 টাকা করে পার হেড টিকিট। তবে অনেক বিশাল পার্ক, ঘুরে বেড়ানো যায়। গঙ্গার সাইডটা দেখতে পাচ্ছি, এখানে গাছগাছালি প্রচুর। সত্যি কথা বলতে এখানে অক্সিজেনের অভাব নেই। চলো একটু ওই রিভার সাইডটা যাই, দেখি ওদিকটা কি আছে। খুব সুন্দর বন্ধুরা, আমি যেমন দেখছি একটু ঘুরে বেড়াচ্ছি, ফটো তুলে ভিডিও তৈরি করে আপনাদের সামনেও আমি রাখার চেষ্টা করছি। দেখুন, এই হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্ক। বাঁ দিকটা দেখতে পাচ্ছেন একেবারে গঙ্গার সাইড বা ধার। বাঁ দিকে প্রচুর বসার জায়গা, আর প্রচুর কম বয়সী ছেলে মেয়েদের এখানে আসা যাওয়া, আনাগোনা এবং ঝোপে ঝাড়ে বসে তাদের গল্পগুজব করা। একটু বলে নেওয়া ভালো, এই পার্কটা মূলত এই কপোতীদের জন্যই বিখ্যাত। এখানে সবাই এখানে আসে, বেড়াতে আসে। তবে এটা বলা হচ্ছে বাচ্চাদেরও ঘুরে বেড়ানোর জায়গা। হ্যাঁ ঠিকই, তবে এটা দেখতে হবে যে তারা যেই ভিড় করে বসে আছে, এই বাচ্চাদের কাছে বা চোখে সেটা একটা দৃষ্টিকটু বলে আমার মনে হবে বা মনে হচ্ছে। যাই হোক, এখানে সেরকম আমি ভিড় দেখছি না। আড়াল আবডালে যা আছে কম বয়সী ছেলে মেয়েদের ভিড়। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্ক। মঙ্গল পাণ্ডে হচ্ছেন 1849 সালে বেঙ্গল আর্মিতে যোগ দিয়েছিলেন। 1857 সালে মার্চ মাসে তিনি 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির 5মতম কোম্পানিতে একজন প্রাইভেট সৈনিক হিসেবে নিযুক্ত ছিলেন। মঙ্গল পাণ্ডে একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে উচ্চবালিয়া জেলার নাগোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার নামেই এই পার্ক। আমরা মঙ্গল পাণ্ডে পার্ক দেখলাম, বেশ ভালো, প্রচুর গাছগাছালি, ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া বইছে। একদম গঙ্গার ধার বরাবর এই পার্কটা অবস্থান করছে। এই পার্কের নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্ক। তবে 50 টাকা করে পার হেড টিকিট, বেসরকারি পার্ক তো তাই এত দাম। তো যাই হোক, সেটা কথা নয়, দেখার ছিল, দেখলাম। একটু বলে নেওয়া ভালো বন্ধুরা, এই মঙ্গল পাণ্ডে পার্ক আমি এখন যৌথভাবে কয়েকটা জায়গা মিলিয়ে আমি এটা ভিডিও করার চেষ্টা করেছি। এই মঙ্গল পাণ্ডে পার্ক বিষয়ে আমার প্রোফাইলে গিয়ে আলাদা করে এই মঙ্গল পাণ্ডে পার্কের সম্পূর্ণ তথ্য সেখানে দেওয়া আছে। প্রয়োজন মনে করলে আপনি সেখান থেকে এই মঙ্গল পাণ্ডে পার্কের বিষয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। এরপরে আপনারা দেখুন বারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। হ্যাঁ বন্ধু, ক্যামেরার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। তবে আজ রবিবার হওয়ার ফলে একটা ভেতরে পরীক্ষা চলছে, সেই পরীক্ষার কারণে আমাদেরকে একেবারে ভেতরে প্রবেশ করতে দেয়নি। তো যাই হোক, বললেন যে আপনি এই ক্যাম্পাসের ভেতর থেকে আপনি ছবি তুলুন, অসুবিধা নেই, কিন্তু আজকে যেহেতু পরীক্ষা চলছে কাজেই ভেতরে আজকে যাওয়া যাবে না। তো যাই হোক, সেটা মান্যতা দিয়ে আমি আর সেখানে যাইনি। আপনারা দেখতে পাচ্ছেন এই বারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, খুব সুন্দর জায়গা, ভালো পরিবেশ। এখানে কি একটা লেখা আছে দেখবেন, পজ করে জেনে নেবেন। এখানকার সময়সূচি, নিয়ম নীতি এইসবগুলো এখানে সব দেওয়া আছে। তো যাই হোক, আমরা সকলেই জানি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ এবং মিশন, তার কি কাজ, কি তার ভারতবর্ষে তার সুনাম, আমরা সকলেই তা জানি। বারাকপুরের এই ছিল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এরপরে আমরা চলে যাব অরবিন্দ ভবন। আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন দেখার পর আমরা এসে গেলাম শ্রী অরবিন্দ ভবনে। হ্যাঁ বন্ধু, এটি হচ্ছে বারাকপুরের অরবিন্দ ভবন। আমি এর ভেতরে এসেছি এবং এই অরবিন্দ ঘোষ যিনি, এনার তো একটা
জীবনী আছে আমরা তা অনেকে হয়তো জানি, তো তবু আমি একটু বলবো। দেখুন গেটের সামনে যেটা কি লেখা আছে এটা একটু পজ করে দেখে নেবেন। আমরা ধীরে ধীরে ভেতরে ঢোকার চেষ্টা করছি। শ্রী অরবিন্দ 15ই আগস্ট 1872 থেকে 5ই ডিসেম্বর 1950 ইনি ছিলেন একজন ভারতীয় দার্শনিক, যোগী, কবি ও জাতীয়তাবাদী। সাংবাদিক হিসেবে তিনি বন্দে মাতরম প্রভৃতি সংবাদপত্র সম্পাদনা করেছিলেন। তিনি ভারতকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। এই মুহূর্তে আপনারা দেখছেন বারাকপুরে এই অরবিন্দ ঘোষ তার সমাধিক্ষেত্র। হ্যাঁ বন্ধু, আমরা সেখানে এসে পৌঁছেছি। 1910 সাল পর্যন্ত তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের এক প্রভাবশালী নেতা। তারপর তিনি এক আধ্যাত্মিক সংস্কারকে পরিণত হন এবং মানবজাতি প্রগতি ও আধ্যাত্মিক বিবর্তনের ক্ষেত্রে নিজস্ব দৃষ্টিভঙ্গির কথা উনি প্রচার করেন। ইংল্যান্ডের কেমব্রিজের কিংস কলেজে অরবিন্দ ঘোষ ইন্ডিয়ান সিভিল সার্ভিস অধ্যয়ন করেন। ভারতে প্রত্যাবর্তনের পর বরোদার দেশীয় রাজ্যের মহারাজের অধীনে তিনি একাধিক অসামরিক পরিষেবা কার্যে অংশগ্রহণ করেন। এই সময় তিনি ক্রমশই ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয়তাবাদী রাজনীতি এবং বাংলায় অনুশীলন সমিতির ক্রমবর্ধমান বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। একটি শুনানির মামলা চলাকালীন একাধিক বোমা নিক্ষেপের ঘটনা এই সংগঠন জড়িয়ে পড়লে অরবিন্দও গ্রেপ্তার হন। এই সময় তার বিরুদ্ধে আলিপুর ষড়যন্ত্রে অভিযোগ আনীত হয়। যদিও ভারতের ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নিবন্ধ রচনায় অভিযোগেই কেবল তাকে দোষী সাব্যস্ত ও কারারুদ্ধ করা যেত। মামলা চলাকালীন নরেন্দ্রনাথ গোস্বামী নামে এক রাজসাক্ষী নিহত হওয়ার পর প্রমাণ অভাবে অরবিন্দ মুক্তি পান। জেলে বন্দি থাকার সময় অরবিন্দ অতীন্দ্রিয় ও আধ্যাত্মিক কিছু অভিজ্ঞতা অর্জন করেন। মুক্তি লাভের পর তিনি পণ্ডিচেরি চলে যান এবং রাজনীতি থেকে নিজেকে সরিয়ে আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করেন। অরবিন্দ ঘোষ জন্মগ্রহণ করেন কলকাতায়। তিনি অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগর এক প্রাচীন কুলীন কায়স্থ ঘোষ বংশের সন্তান। তার বাবা কৃষ্ণধন ঘোষ ছিলেন তৎকালীন বাংলার রংপুর জেলার জেলা সার্জেন্ট। মা স্বর্ণলতা দেবী ব্রাহ্ম ধর্ম অনুসারী ও সমাজ সংস্কার রাজনারায়ণ বসুর কন্যা। সংস্কৃতে অরবিন্দ শব্দের অর্থ পদ্ম। ইনি বিলেত থেকে ফিরে বাংলায় আসার পর উনি অরবিন্দু বানান করে উনি নাম লিখতেন। বারাকপুরে আমরা এসে পৌঁছালাম গান্ধী স্মারক সংগ্রহালয়ে। আমরা এসে পৌঁছালাম, এখানে টিকিট 10 টাকা এবং যদি ফটোগ্রাফি করতে হয় ভেতরে তাহলে তার জন্য 100 টাকা মূল্য আলাদা দিতে হবে। তো যাই হোক, আমি কথা বলে যেটা বুঝলাম, আমি এসেছি যখন নিশ্চয়ই আমি ছবি তুলব, সেই ভাবনা চিন্তা থেকে 10 টাকা প্রতি জনের জন্য যেমন দুখানা টিকিট কাটলাম এবং 100 টাকা আরও জমা দিয়ে ভিডিওগ্রাফি করার পারমিশনটা নিলাম। যাই হোক বন্ধুরা, আমি এসেছি এই গান্ধী স্মারক সংগ্রহালয়ে। আমি চেষ্টা করছি আপনাদের সামনে বিষয়টা তুলে ধরার। গান্ধী স্মারক সংগ্রহালয় আমরা এসেছি, দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে হুগলি নদী বা ভাগীরথী নদী। এই নদীর একেবারে ধারেই হচ্ছে গান্ধী স্মারক সংগ্রহালয়। আমরা ঢুকছি, এখানে দেখতে পাচ্ছি কিছু মডেল কি আছে একটু পড়ে দেখি। তবে যেটা বুঝতে পারছি সবটা পড়া সম্ভব নয়। আপনাদের কাছে অনুরোধ,
বিষয়টা একটু পজ করে আপনারাও একটু পড়ে নেবেন বা দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধীর একটা আবক্ষ মূর্তি, যেখানে বোঝানো হয়েছে উনি চরকায় সুতো কাটছেন। আমি বলবো শিল্পীর কথা, যে শিল্পী এই মহাত্মা গান্ধীর রূপ বা মডেলটি তৈরি করেছেন, দেখে মনে হচ্ছে একেবারে জীবন্ত একজন মানুষ। এটি একটি সুন্দর জিনিস, দেখুন এটা স্পর্শের মাধ্যমে বা একটা ছায়াতে এইগুলো এখানে হাত দিয়ে, এই যে এখানে হাত দিলে আমি যদি এমনি করি, এই যে পাতা উল্টে যাচ্ছে। হাতটা যদি আমি এইভাবে রাখছি, এখানে পড়াশুনো করা যায় পাতা উল্টিয়ে। বাহ, খুব সুন্দর। হ্যাঁ বন্ধু, আমরা এসেছি বারাকপুর ভ্রমণ করতে বলাই ভালো। আমি আপনাদের সামনে 8খানা জায়গা আমি যতটুকু পারলাম সংক্ষেপে আপনাদের সামনে আমি সেই প্রতিচ্ছবি তুলে ধরলাম। সংক্ষেপে এই জন্যেই বলছি, প্রত্যেকটা ভিডিও আমার আলাদা করে আমার প্রোফাইলে দেওয়া আছে। আমি মধুসূদন পাল, আমার ইউটিউব চ্যানেলের নামও মধুসূদন পাল। প্রয়োজন হলে এই বারাকপুরের প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে দেওয়া আছে। যেমন এই গান্ধী সংগ্রহালয়, এটিও আলাদা করে বিস্তরভাবে দেখানো হয়েছে। সেইটা আপনি কেউ মনে করলে আপনারা দেখে নেবেন, ভালো লাগবে। এই ছিল আজকের বারাকপুরের 8খানা জায়গা ভিডিওগ্রাফি। সবটাই আমি একই প্রোফাইলে একটাই ভিডিওর মধ্যে থেকে 8খানা দর্শনীয় স্থান আমি দিলাম, আপনারা দেখে নেবেন। এবং প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করা আছে, আমার প্রোফাইলে গিয়ে সেখানেও দেখে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, আমি ভালো আছি। যার সাহায্যে এই বারাকপুর ভ্রমণ করলাম তিনি হচ্ছেন টোটো চালক, তার নাম সঞ্জয় কুমার রায়। হ্যাঁ, তার প্রতিচ্ছবি আমি একটু দিলাম। হ্যাঁ অটো ভাই, তোমার নামটা একটু বলো। সঞ্জয় কুমার রায়। তোমার ফোন নাম্বার আছে তো? হ্যাঁ, একটু জোরে বলো। 7890715955। ঠিক আছে, 7890715955। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ভালো থেকো। ঠিক আছে, এই ছিল আমাদের বারাকপুর ভ্রমণ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।